আজকে আমরা আলোচনা করব তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের নাম ভারত সরকারের বিভাগসমূহ। আজকে আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিব তোমাদের, যা নিয়ে অধ্যায়টা পুরো ক্লিয়ার এবং সম্ভাব্য উত্তরগুলো তুমি লিখতে পারবে। আর আমার এটা গ্যারেন্টি থাকলো, এক প্রকারের চ্যালেঞ্জ নিতে পারো যে এই ক্লাসটা করিয়ে দেব, তুমি ভুলে দেখাও ক্লাসটা। আমি বললাম ক্লাসটা করা হয়ে যাবে, তুমি লাস্টে গিয়ে দেখবে ও ক্যা বাত হ্যায়, মানে মনে থাকবে, মনে গেঁথে যাবে এরকম। তো ভারত সরকারের বিভাগ সমূহ, চলো একটু রাজনীতি শিখি। রাজনীতি, রাজার নীতি। আমরা সবাই বিভিন্ন অফিসে গেছো, তোমরা বিডিও অফিস নাম শুনেছো, ডিএম এর অফিস গেছো তো। একটা অফিসে অনেকগুলো কাজ হয়, তাই না? ধরো এসটি এসসি ওবিসি জমাবে, তার একটা লাইনে দাঁড়িয়েছো। রেশন কার্ডের সমস্যা হচ্ছে, রেশন কার্ডের আলাদা লাইন। বার্থ সার্টিফিকেট দিতে হবে, নতুন ভাইয়ের জন্ম হয়েছে, বার্থ সার্টিফিকেটের জন্য একটা আলাদা লাইন। এইভাবে অনেকগুলো লাইন, তাই না? বা তোমার পরিবারটাও কন্ট্রোল করার জন্য অনেকগুলো আমরা সদস্যকে ভাগ করে আলাদা আলাদা কাজ দিয়ে দিই। বড় দাদার কাজ এমন, ছোট ভাইয়ের কাজ এটা হবে, দিদির কাজ এটা হবে, বাবার কাজ এটা, মায়ের কাজ এটা। তো এত বড় একটা বিশ্ব সংসার, পৃথিবীর একটি দেশ ভারতবর্ষ। তো এই ভারতবর্ষকে চালানোর জন্য আমাদের কিছু বিভাগের দরকার, কিছু সেকশনের দরকার, যা দিয়ে পুরো ভারতবর্ষ আমরা চালাতে পারি। তো এরকম পুরো ভারতবর্ষকে চালাতে ভারতের 3টি বিভাগ আছে। সুন্দর করে মনে রাখতে হবে। কয়টি বিভাগ আছে? 3টি বিভাগ। সুন্দর করে নামগুলো লিখে নি আগে। প্রথম বিভাগটির নাম হলো আইন বিভাগ। কি নাম? আইন বিভাগ। দ্বিতীয় আরেকটি বিভাগ দিয়েছে তারা, সেই বিভাগটির নাম শাসন বিভাগ। কি নাম? শাসন বিভাগ। বিভাগ তো উপরে লেখা আছে, তাও লিখে দিচ্ছি। আরেকটি ডিপার্টমেন্টের নাম লিখছি, তার নাম হলো বিচার বিভাগ। কি নাম? বিচার বিভাগ। মনে রেখো, এই যে আইন বিভাগ আছে, এই আইন বিভাগে কাজ কি স্যার? এই আইন বিভাগের কাজ হলো আইন তৈরি করা। কি তৈরি করা? আইন কারা তৈরি করবে? আমরা যেহেতু ভারতের সদস্য, আমরা ভোট দিই। মনে রেখো, আমরা বড় ভোটগুলো দুইবার দিই। সংক্ষেপে যদি বলি, একটা প্রধানমন্ত্রীর ভোট দিই, একটা মুখ্যমন্ত্রী হবার ভোট দিই, তাই না? একটা মোদির ভোট দিই, একটা মমতার ভোট দিই, তাই না? তো প্রধানমন্ত্রী হওয়ার যখন আমরা ভোট দিই, তো যেই ক্যান্ডিডেট গুলো জিতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের এলাকায় আসে না? আছে কি? তাকে কি ভোট দিই আমরা? আমরা আমাদের এমপি কে ভোট দিই। গেট মাই পয়েন্ট? তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য যেই ভোট, সেই ভোটগুলোকে বলা হয় এমপির ভোট। কি বলা হয়? মেম্বার অফ পার্লামেন্ট, ফুল ফর্ম। আর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যাদের আমরা ভোট দিই, মুখ্যমন্ত্রী হবে যাদের আমরা ভোট দিই, মানে মমতার ভোট, তাদের যে এমএলএ এর ভোট। কার ভোট? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ফুল ফর্ম। একটা হলো এমপির ভোট, আর একটা হলো এমএলএ এর ভোট। এবার কি করে এই সব এমপি গুলো কোথায় চলে যায়? জয়ী হবার পর, জিতে যাবার পর নয়াদিল্লিতে চলে যায়। কেন যায়? ফ্লাইটে করে যায়, ঠিক আছে? একসাথে যাবে না কিন্তু। নয়াদিল্লিতে কেন যায় স্যার? নয়াদিল্লিতে আমাদের ভারতের পার্লামেন্ট আছে। ভারতের কি আছে? পার্লামেন্ট। কি আছে? পার্লামেন্টে আইন তৈরি করার জন্য সবাই পার্লামেন্টে বসে, সেই পার্লামেন্টে বসে কি তৈরি হয়? আইন তৈরি হয়। সেখানে কি হয়? বিরোধী দলের লোকগুলো থাকে, সরকারি দলের লোকগুলো থাকে, যতগুলো এমপি থাকে সবাই জিতে চলে যায় ভারতের পার্লামেন্টে। আর সেখানে গিয়ে বিভিন্ন আলোচনা করে তারা আইন তৈরি করে। আমি ছবি দেখাচ্ছি, দেখো ভারতের প্রধানমন্ত্রী কি? এটা এখন ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। এই যে পার্লামেন্ট হাউসের ছবি আমরা জানি, যারা অনলাইনে দেখছো চেষ্টা করে দেখার। দেখা যাচ্ছে এখানে কি হয়? এই পার্লামেন্টে সুন্দর একটা ঘর আছে, এই ঘরে আইন তৈরি হয়। কারা কারা আছে এই ঘরে? সব এমপি গুলো আছে, দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আছে, তাই না? প্রথমে যদি আমরা দেখি, তো এখানে সব মেরে পেয়ারে দেশবাসী ও মিত্র রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই যায়। তো এদের কাজ কি এখানে? এই তো সুন্দর নরেন্দ্র মোদী
ভালো, তাই না? দেশের প্রধানমন্ত্রী লাভ করতে লাভ ইউ নরেন্দ্র মোদী। তো যাই হোক, তো এমপি কে কারা হয় এখানে? এমপি গুলো গিয়ে এখানে আইন তৈরি করে, কি তৈরি করে? আইন তৈরি করে, ভালো কথা। আর এমএলএ গুলো কি এখানে যায় পার্লামেন্টে? না, এমএলএ গুলো যেহেতু নিজের রাজ্যের এমএলএ হয়, কেন এমএলএ তো এমপি না, তো বাংলার যদি এমএলএ হয়, পশ্চিমবঙ্গের যদি এমএলএ হয়, তাহলে তারা কলকাতায় যাবে। কলকাতায় বিধানসভা আছে, কি আছে? তো এমএলএ গুলো যদি কোনো আইন বা কিছু বানাতে প্রণয়ন করতে চায়, তাহলে তারা কোথায় প্রণয়ন করবে? বিধানসভায়। ক্লিয়ার? আর এমপি গুলো সবাই মিলে কোথায় জড়ো হবে? পার্লামেন্টে। আইন বিভাগে প্রধান কাজ হলো আইন তৈরি করা। তারা সবাই মিলে একটা আইন বানাবে। ধর উদাহরণের জন্য বলছি, একটা আইন বানালো যে আজ থেকে ভারতের সবাই এরকম করে বেড়াবে, গালে হাত দিয়ে। এটা একটা আইন, এটা একটা কি আইন। এরকম করে যদি না বেড়াই, তাহলে বাঁটা দিচ্ছে, আমার অসুবিধা হচ্ছে তো। এরকম করে যদি না বেড়াই, তাহলে 5 বছরের জরিমানা। তো এটা তো আইন তৈরি করে বসে থাকলো এভাবে। তো আবার এইভাবে লোকগুলো থাকছে কি থাকছে না, এগুলো কি এমপি গুলো দেখতে যাবে? এমপি গুলো দেখতে যাবে না। তখন এ তো আইন তৈরি করে বসে আছে, বসে মানে মহারাজ আমাদের, এই দায়িত্বটা চলে গেল শাসন বিভাগের কাছে। কার কাছে? তাহলে শাসন বিভাগের কাজ শাসন নিয়ন্ত্রণ করা। কি করা? শাসন নিয়ন্ত্রণ করা। কিভাবে শাসন নিয়ন্ত্রণ করবে? এই বিভাগে কারা কারা কাজ করবে? এই বিভাগে তোমরা জানো পুলিশ আছে। কেন এরকম যদি না করো, পুলিশ ডান্ডা নিয়ে আসবে, এরকম কেন করতে? আইন পাস হয়েছে, ঠিক আছে? পুলিশ থেকে শুরু করে কনস্টেবল থেকে শুরু করে, একটু হাতটা নামা দিচ্ছি, সরি, ঠিক আছে? পুলিশ থেকে শুরু করে কনস্টেবল থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে আমাদের ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে সবাই এই বিভাগে, শাসন বিভাগে এই আইনটা ভালোভাবে কাজ করার জন্য কাজ করবে। বুঝা গেল ব্যাপারটা? সঙ্গে এদের সঙ্গে আবার কি থাকবে শাসন বিভাগে? শাসন বিভাগে এখানে তো সব এমপি গুলো আছে। সব এমপি গুলো তো মন্ত্রী হয় না, কিছু কিছু এমপি মন্ত্রী হয়। এই এমপি গুলো থেকে একজন কি হয়? প্রধানমন্ত্রী, তাই না? পিএম হয়। একজন কি হয়? রক্ষা মন্ত্রী। কেউ হয় শিক্ষামন্ত্রী, কেউ হয় স্বাস্থ্যমন্ত্রী, কেউ হয় চোর মন্ত্রী, হয় না? না, বাদ দে, সরি তো সে। তো এখানে তারপরে শাসন বিভাগে থাকবে মন্ত্রীরা। কারা? আর ইউ গেট? আইন বিভাগে আইন তৈরি হয়ে গেল, ঠিক আছে? আর বললো যে ধরো একটা আইন তৈরি হলো কি নিয়ে? এরকম নিয়ে। এটা ধরো এই আইনটা হলো স্বাস্থ্য বিষয়ক। কোন বিষয়ক? তো এই আইনটাকে যে মন্ত্রী কন্ট্রোল করবে, সেই মন্ত্রীর নাম হবে স্বাস্থ্যমন্ত্রী। কি মন্ত্রী? আর এইগুলো দেখাশোনা করার জন্য যারা পরীক্ষা দিয়ে পাস করেছে, বিডিও, ডিএম, এসডিও থেকে শুরু করে যারা পরীক্ষা দিয়ে পাস করে আমাদের শাসনটা চালাচ্ছে, পরীক্ষা দিয়ে পাস হয়ে যারা শাসন চালাচ্ছে, তাদের কাজ কোথায় থাকবে? শাসন বিভাগে। বুঝা গেল? তাহলে এখানে যদি আমরা ভাঙি যে শাসন বিভাগের কয়টি অংশ, বলবি স্যার শাসন বিভাগের 2টি অংশ। শাসন বিভাগের কয়টি অংশ? একদিকে পাস করা লোকগুলো, আর একদিকে যারা নেতাগুলো, যে নেতাগুলো মন্ত্রী হয়েছে তারা। তো ওই জন্য শাসন বিভাগের আমরা কয়টি অংশ বলবো? 2টি অংশ। আর যারা পাস করা লোক, এই যে ডিএম, বিডিও, এসডিও, বলতো এরা কি, এদের কি যেদিন থেকে চাকরি পেল তার বয়স অবধি তারা চাকরি করতেই থাকবে? তার চাকরি থেকে কি বাদ যেতে পারে? পারে কি না? এই জন্য এটা শাসন বিভাগের স্থায়ী অংশ। কি অংশ? স্থায়ী অংশ। আর মন্ত্রীগুলো যে শাসন বিভাগকে কন্ট্রোল করছে, তারা কয় বছরের জন্য আছে? 5 বছর। কয় বছর? 5 বছর চলে গেল, আমাকে আবার ভোটটা দেন। ভোট দিলে মন্ত্রী থাকবে, না দিলে নাই, ঠিক আছে? তো এরা থাকবে অস্থায়ী। কি? তোমাকে যদি বলে যে শাসন বিভাগের কয়টি অংশ, তুমি কি বলবে? 2টি অংশ। একটির নাম স্থায়ী, একটির নাম কি? স্থায়ী অংশে কারা থাকে? যারা পরীক্ষা দিয়ে পাস করে আসে, তাদের স্থায়ী অংশে থাকে। আরেকটা মনে রাখতে হবে, যারা পরীক্ষা দিয়ে পাস করে, সরকারি পরীক্ষা দিয়ে সরকারি পাস করে ভারতের শাসন বিভাগের দায়িত্ব নেয়, তাদের বলা হয় আমলা। কি বলা হয়? কাঁঠাল না, আমলা। কি বলা হয়? গেটিং মাই পয়েন্ট? যারা পরীক্ষা দিয়ে পাস করে চাকরি নিয়ে, তাই না? নরেন্দ্র মোদী দেখছো না? এখানে নরেন্দ্র মোদী আছে, প্রধানমন্ত্রী। কে আছে? আর নরেন্দ্র মোদীর আশেপাশে সব আইএএস, আইপিএস, ইউপিএসসি ক্র্যাক করে লোকগুলো ঘুরে বেড়াচ্ছে, তাই না? তুমি ভাবছো না যে নরেন্দ্র মোদী সেখানে বলে দিল এই একটা প্রোগ্রাম লঞ্চ করলাম, নরেন্দ্র মোদী ঘুমিয়ে থাকে? ধরো সে কাজ করে, ভালো কথা। তাকে এই বুদ্ধিগুলো কে দেয়? সেই বড় বড় আইএএস, আইপিএস অফিসারগুলো। তখন না দেশটা চলবে।
ধর ভারত আর পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হবে, আমাদের অপারেশন সিন্দুর চালাতে হবে, নেতাগুলো সব বলে গেল অপারেশন সিন্দুর করবো করবো, হবে? নেতাগুলো ভাবতো ঠিক আছে অপারেশন সিন্দুর করবে, তখন বড় বড় অফিসারগুলো যারা ডিফেন্সের আইপিএস অফিসার বড় বড় থাকে, তারা তখন বুদ্ধি দেয় যে স্যার এটা এভাবে করতে হবে, তাই না, বারুদ এদিকে দিতে হবে, লোকেশন এটা গুগল ম্যাপে এটা দেখাচ্ছে, তাই না? তারা তো দুজন মিলে বুদ্ধি দেয় কি দেয় না, দুজন মিলে বুদ্ধি দিবে। এই বুদ্ধিটা ওখানে গিয়ে প্রধানমন্ত্রী বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে বললো এইভাবে আমরা করলাম। তো ওই জন্য এই আইনটাকে লাগু করার জন্য পুলিশেরও দরকার আর মন্ত্রীটারও দরকার। গেটিং মাই পয়েন্ট? ওই জন্য বলা হয় শাসন বিভাগের দুটি অংশ, একটি হলো স্থায়ী অংশ আর একটা হলো কি অস্থায়ী অংশ। স্থায়ী অংশে যারা থাকে তাদের বলা হয় আমলা। কি বলা হয়? আমলা বা আমলাতন্ত্র। ঠিক আছে, এখানে ছোট্ট একটি কথা বলি, যারা ইন্টারেস্টেড রাষ্ট্রবিজ্ঞানে তারা মনে রাখবে, এই আমলাতন্ত্রদের বলা হয় লাল ফিতের বাঁধন। কি বলা হয়? না, আমলাতন্ত্রদের না, লাল ফিতের বাঁধন কাকে বলা হবে? কেমন? ধরো একজন ভিডিও হয়েছে তোমাদের এলাকায়, ভিডিও হয়েছে না, দেখবে ফটাকসে তাড়াতাড়ি করে ভিডিও হয়েছে, 1 বছর 1.5 বছর 6 মাস এখানে ভিডিও করলো, ভিডিওকে ট্রান্সফার করে দিল, অন্য জায়গায় করে দিল। ঠিক আছে, দেখবি একটা নতুন এসডি এসেছে, এমন দেখেছিস যে ভিডিওটা যে এলাকায় হয়েছে আছে 5 বছর 10 বছর এরকম আছে, স্কুলের মাস্টারগুলোর মতো আছে না, যেখানে ভিডিও হয়েছে 1 বছরের পর 6 মাস পর ট্রান্সফার করে দিচ্ছে। যদি ট্রান্সফার না করতো তাহলে কি হতো? সেই ভিডিওটা সেই এলাকার নেতাগুলোর সাথে তার সম্পর্ক আরো তৈরি হয়ে যেত, কারণ 6 মাসে তো কম নেতার সাথে সম্পর্ক হয়, যত থাকবে তত নেতাগুলো কি হয়ে যাবে, নেতাগুলোর সাথে সম্পর্ক বেশি হয়ে যাবে। তখন নেতাগুলো একটা কাজ পাস করিয়ে নেওয়ার জন্য বলবে ভিডিও সব কুছ লে লো, কাজ বুঝা গেল? রাস্তার একটা কাজ হচ্ছে, স্যার অফলাইনে মিট করো, বুঝে যাচ্ছে ব্যাপারটা? তাহলে কি হয়ে যাবে, একটা যে ঘুষ বা কারাপশন যেটা আমরা বলি সেটা কিন্তু বেড়ে যাবে। আর ওই জন্য কি হয়, আমরা চেষ্টা করতে হবে যে ওই বিডিওকে বা এসডিওকে আইএস আইপিএস কে তাড়াতাড়ি চেঞ্জ করে দেওয়া। তাহলে কি হবে, একটা জায়গায় কানেকশন তৈরি করার আগেও চেঞ্জ হয়ে গেছে, মানে অন্য জায়গায় চলে গেছে পোস্টিং, ওই জন্য পোস্টিং পাল্টানো হয়। তো এই যে একটা মানে যদি একটা জায়গায় থেকে যেত ভিডিওটা, তাহলে কি হয়ে যেত, লাল ফিতের বন্ধন হয়ে যেত। কি হয়ে যেত? লাল ফিতের বন্ধন, মানে সেখানে কারেকশনটা বেশি হয়ে যেত। আর ইউ গেট মাই পয়েন্ট? তো আইন বিভাগের কাজ আইন তৈরি করা, শাসন বিভাগের কাজ আমি এরকম করে হাতটা আছে কিনা দেখাশোনা করা, তুমি এরকম হাতটা কেন এরকম লড়াইলে মারবে, জেল হয়ে যাবে। তারপর তাও আমি করছি না, আমি রাজিক স্যার, সরকার আইন মেনেছে আমার দেশের যে হাত এরকম করে থাকতে হবে, তো পুলিশ আমার কাছে এসেছে, আমি এরকম করে আছি, তো পুলিশ আমাকে কি করবে, ওই সরকার বলেছে এরকম করে থাকতে, তুমি এরকম করে আছো কেন, আমি থাকবো। তো পুলিশ কি করবে, পুলিশ মারে ওখানে, মানে এরকম করে হাতটার মেরে ও কি মৃত্যুদণ্ড দিতে পারে না? বলছি কেমন থাকবে, আই বাবাই, ঠিক আছে, বুকটা কলার ধরে পুলিশ বলে চল গাড়িতে উঠো, পুলিশ ভ্যানে, তাই না, পুলিশ ভ্যানে উঠাই নিয়ে কথাই নিয়ে চলে যাবে, জেলে নিয়ে যাবে, কথাই নিয়ে চলে যাবে জেলে। এখানে আর পুলিশকে আর কিছু করতে পারবে না, জেলে নিয়ে চলে গেল, কথা নিয়ে চলে গেল জেলে। তারপর দেখবে কিছুদিন পর তার কোর্ট হবে, তারপর সে এরকম করে ছিল কেন না, যেহেতু সরকার বলেছে তাও সে নিয়মটা মানছে কেন না, বা ইত্যাদি কোনো কারণবশত তাকে জেল নিয়ে যাওয়ার পর ওখানে একজন ম্যাজিস্ট্রেট থাকবে, উকিল থাকবে, তার বিচার হবে। কি হবে? বুঝা গেল ব্যাপারটা? সে বিচার দিবে, তখন তার যদি জজের যদি মনটা স্যাটিসফাই ও করতে পারে, জজ যদি বলে যে ঠিক আছে তুমি এরকম করেছিলে না, তোমার কারণ ছিল, তোমাকে আমি বাইজ্জত বরি কর দিতে হ্যাঁ, ঠিক আছে, না হলে তার 2 বছর বা 3 বছর বা 4 বছরের জেল হতে পারে। আর ইউ গেট মাই পয়েন্ট? তাহলে আইন বিভাগ যে আইনটা তৈরি করলো, এখানে আর দখলদারি করতে পারবে কি? শাসন বিভাগে দখলদারি করতে পারবে? শাসন বিভাগ তার কাজটা শেষ করে বিচার বিভাগে দখলদারি করতে পারবে? দখলদারি করতে পারবে না। আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো আরো পড়তে হবে সেটা কি বলতো, আমি বলে দিচ্ছি তোমাদের, যে শাসন বিভাগ যে আছে, শাসন বিভাগকে কারা কারা কন্ট্রোল করে, আমরা সবাই জানি কয়েকজন বিশাল ব্যক্তিত্ব লোকের নাম, আমাদের ক্ষমতা এবং তাদের কার্যাবলী আলোচনা করতে হবে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার ক্লাসে রোল 1 কে, তুমি ফটাকসে বলে দিবে সেই ছেলেটা বা মেয়েটার নাম। আমি যদি বলি আমার ভারতবর্ষের রুল নম্বর 1 কার, উদাহরণের জন্য ভারতবর্ষের আবার রুল নম্বর 1, বোঝা গেল ব্যাপারটা? না, অবশ্যই আছে। ভারতবর্ষের যা রুল নম্বর 1, তিনি কে? তিনি আর কেউ নন, তিনি হলেন সেই বিখ্যাত বর্তমানের মহিলাটি, রাষ্ট্রপতি। কে? বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। তাহলে ভারতের রুল নম্বর 1 কার? রাষ্ট্রপতির। আমি যদি বলি তোমার ভারতের রুল নম্বর 2 কার, তাহলে কি হবে?
উপরাষ্ট্রপতির। কার? তুমি এবার বলবে স্যার উপরাষ্ট্রপতি মনে হয় বড়। পাগল, আমাকে বলতো ফাইনাল বড় না সেমিফাইনাল বড়? ফাইনাল ম্যাচ বড়। আর কেউ বলে সেমি আছে তো সেমিফাইনাল, মুশকিল আছে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বাবা বলো তো তোমার ভারতের রুল নম্বর 3 কার, তাহলে বলবে প্রধানমন্ত্রী। কার? আমি যদি বলি তোমার ভারতের রুল নম্বর 4 কার, তাহলে বলবে মুখ্যমন্ত্রী ন। আমাদের ভারতের যে কোনো রাজ্যের যিনি রাজ্যপাল হন, কি হন? রাজ্যপাল। তো রাজ্যপালের রুল নম্বর কত? 4। আমি যদি বলি রুল নম্বর 5 কার, তাহলে বলতে হবে মুখ্যমন্ত্রী। কার? আমি যদি বলি রুল নম্বর 6 কার, তাহলে রাজিক স্যারের। আমাদের সবার, ঠিক আছে? এখন মুখ্যমন্ত্রী, আমরাই তো সরকার। ছোটবেলায় বাবাগুলো বলেছে আমাদের আমরাই সরকার। তখন তোমাকে বুঝাবো আমি আমরাই কিভাবে সরকার, ঠিক আছে? তো এখান থেকে আমরা পড়বো রাষ্ট্রপতির ক্ষমতাও কার্যাবলী, উপরাষ্ট্রপতির ক্ষমতাও কার্যাবলী, প্রধানমন্ত্রীর ক্ষমতাও কার্যাবলী। বুঝা গেল ব্যাপারটা? তো রাষ্ট্রপতির সম্পর্কে একটু বলে দিয়ে আজকের ভিডিওটা শেষ করব, ক্লাসগুলো শেষ করব, অনলাইনদের জন্য, অফলাইনদের জন্য না। এবার দেখো শাসক। শাসক মানে কি? শাসক মানে যারা শাসন করে তাদের বলা হয় কি? শাসক। তো আমাদের ভারতবর্ষের শাসক হলো 2 প্রকার। শাসক কয় প্রকার? ভারতবর্ষের শাসক কয় প্রকার? 2 প্রকার, মানে নাম দেওয়া হয়েছে। একটার নাম হলো নাম সর্বস্ব শাসক। কি নাম বাবু? নাম সর্বস্ব শাসক। আরেকটা হলো প্রকৃত শাসক। কি বলা হয়? স্যার নাম সর্বস্ব শাসক কাকে বলে? যার নামে রাষ্ট্র পরিচালিত হয় কিন্তু তিনি অরিজিনাল শাসক নন, তাকে নাম সর্বস্ব শাসক বলা হয়। পৃথিবীর লোক জানে যে এই আমার পরিবারটা চলছে বাবার নামে। কার নামে? কিন্তু আমার পরিবারের হেড তো আমার মা। তোমার পরিবারের হেড তো তোমার মা, তাই না? একটু যদি খালি বাবা এদিকে মানে একটু সন্ধ্যা ফিরতে একটু খালি দেরি হয়ে যাবে, এতক্ষণে কথাই ছিলে, একটু ছিলাম মানে। তো আমাদের ভারতবর্ষটা দুনিয়া জানে, দুনিয়া জানে। বড় বড় আমেরিকা, ইউএসএ, রাশিয়া, ইউক্রেন, বড় বড় কান্ট্রিগুলো সবাই যদি কোনো সন্ধি স্বাক্ষর হয় বা যে কিছু হয়, তাহলে কার স্বাক্ষর লাগবে? সিগনেচারটা কার লাগবে? রাষ্ট্রপতির সিগনেচার। কার সিগনেচার ছাড়া কোনো, রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া চুক্তি তো পাস হয় না। রাষ্ট্রপতির একটা বিল হয়ে গেল, আইন হয়ে গেল, আইনটা হওয়ার পর কার সিগনেচার লাগবে? রাষ্ট্রপতির। কিন্তু তুমি কি জানো রাষ্ট্রপতি কিন্তু প্রকৃত শাসক নয়। লোকেরা জানে রাষ্ট্রপতি কিন্তু প্রকৃত শাসক নয়। রাষ্ট্রপতি মাত্র নামে মাত্র শাসক। বুঝা গেল ব্যাপারটা? এর নাম নিয়ে আমাদের ভারতটা চলে, কিন্তু সব ডিসিশন কে নেয় জানো তুমি? সব ডিসিশন নেয় প্রধানমন্ত্রী। কে নেয়? মন্ত্রিসভা কিভাবে চলবে, এমনকি প্রধানমন্ত্রী বলিয়ে দেয় রাষ্ট্রপতি আমরা এই আইনটা পাস করতে চাচ্ছি, দেখুন তো ঠিক আছে কিনা। মানে সব ডিসিশন নিবে প্রধানমন্ত্রী। আমরা যেমন পড়াবো তোমাদের পার্লামেন্টে, লোকসভা, রাজ্যসভায় আইন পাস হবে। আইনটা পাস হয়ে যাওয়ার পর এই আইনটাকে যে সিগনেচারটা দিবেন তিনি হলেন কে? রাষ্ট্রপতি। কিন্তু মনে রাখবে সব ডিসিশন নেওয়ার জন্য আমরা কাকে ভোট দিয়ে জেতাই? প্রধানমন্ত্রীকে না রাষ্ট্রপতিকে? হ্যাঁ, রাষ্ট্রপতিরও ভোট আছে। আমরা এমপিকে ভোট দিই, এমপিরা প্রধানমন্ত্রীকে দেয়, প্রধানমন্ত্রী তারপরে রাষ্ট্রপতি, ইত্যাদি ঘটনা আছে। তো আমাদের সাথে লিঙ্ক আছে প্রধানমন্ত্রী। কার? এরকম যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের নাম সর্বস্ব শাসক কে? রাষ্ট্রপতি। ভারতের প্রকৃত শাসক কে? প্রধানমন্ত্রী। এবার রাজ্যের ক্ষেত্রে যদি বলি আমি, রাজ্য বলো পশ্চিমবঙ্গ রাজ্যের বা যে কোনো রাজ্যের, আমাদের ভারতবর্ষের নাম সর্বস্ব শাসক কে? ক্লিয়ার করে বলো তো, রাজ্যপাল না মুখ্যমন্ত্রী? রাজ্যপাল। কে? রাজ্য এমনি পদ অনুযায়ী দেখো, রুল নম্বর অনুযায়ী, রুল নম্বর 4, এই রুল নম্বর অনুযায়ী রুল নম্বর 1 কাজ ফের করে রুল নম্বর 3টা বেশি। বুঝা গেল? এটা নামে মাত্র রুল নম্বর 1। আরে সরি রাষ্ট্রপতি সাহেব, আমি বদনাম বলি না, মানে যেটা আছে ওটাই বলছিলাম, আবার কেস টেস করে দিয়েন না। ঠিক আছে? তো এখানে আমরা দেখবো রাজ্যের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? রাজ্যের ক্ষেত্রে যদি দেখি তো রাজ্যের প্রকৃত শাসক কে? প্রকৃত শাসক হলো মুখ্যমন্ত্রী। কে? আর রাজ্যের যদি আমি বলি নাম সর্বস্ব শাসক, যার নামে শুধু রাজ্যটা চলে, সব সিগনেচার লাগবে, তিনি কে? রাজ্যপাল। আর ইউ গেট মাই পয়েন্ট? ক্লিয়ার? আইন তৈরি হয়, আইন কিভাবে পাস হয়, ভারতের নাম সর্বস্ব শাসক কে, ভারতের প্রকৃত শাসক কে, এগুলো আলোচনা করা হলো। নেক্সটে আমরা আলোচনা করব এখন
যে যারা অনলাইনে দেখছো তাদের পরবর্তীতে দেওয়া হবে যে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, পার্লামেন্টে কিভাবে উপরাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী থেকে শুরু করে পার্লামেন্টে কিভাবে আইন পাস হয়, আইনগুলো কিভাবে আটকে রাখা যায়, কিভাবে সিগনেচার রাজ্যপাল রাষ্ট্রপতি সিগনেচার করে বিধানসভা এবং পার্লামেন্টের ক্ষেত্রে, সবগুলো আমরা ডিটেলসে আজ এরপর আলোচনা করব। তা যারা অনলাইনে দেখছো তাদের আমি থ্যাংক ইউ বলে দিই। থ্যাংক ইউ।